বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরানুল হক সরকার, সহকারী শিক্ষক গণিত, শৈলরানী দেবী মিউনিসিপাল গার্লস হাই স্কুল, নানোয়ারদিঘির পশ্চিমপাড়, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি আমার পরিবারের সকল সদস্য নিয়ে ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে সমান্তর ধারার পার্ট 3 নিয়ে হাজির হলাম, অর্থাৎ সমান্তর ধারার পরবর্তী কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে ক্লাস করব। তো আমি সবাইকে অনুরোধ করব যে তোমরা অবশ্যই বই, খাতা, কলম নিয়ে বসো এবং আমি আশাবাদী যে তোমরা আমার পূর্বের ক্লাসগুলো দেখেছো এবং পূর্বের ক্লাসগুলোতে যে অঙ্কগুলা সলভ করে দিয়েছিলাম ওগুলা বাসায় নিশ্চয়ই তোমরা আয়ত্ত করে নিয়েছো এবং যেই সূত্রগুলো, প্রচলিত প্রতীকগুলো সহ শেখার কথা বলছিলাম সেগুলো আশা করি সবার ভালোভাবে আয়ত্ত এসেছে। তো আমরা আজকে আমাদের নতুন চ্যাপ্টার মানে নতুন যেই অঙ্ক নিয়ে কাজ করব সেটা নাম্বারটা হলো আমরা 12 নম্বর অঙ্ক নিয়ে আজকে ক্লাস করব। তো 12 নম্বর অঙ্কটা যদি কেউ পারো, আমরা যদি শিখতে পারি, তাহলে 12 নম্বরের অনুরূপ কপি আর একটা আছে যে 11 নম্বর, মানে সেম ডিজিট, শুধু ডিজিটটা চেঞ্জ থাকবে। তো চলো আমরা আজকে 12 নম্বর অঙ্ক দিয়ে ক্লাসটা শুরু করি। তোমরা সবাই সুন্দরভাবে খাতায় লিখবে। এখানে ধারাটা ছিল 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট, এখানে গিয়ে শেষ পদে আছে -23। আচ্ছা, এইবার এই লেখাটা 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট -23 ইকুয়াল দিয়ে লেখা আছে কত, মানে হোয়াট। তাহলে আগে একটা জিনিস বুঝতে হবে যে এখানে তাহলে প্রশ্নের মধ্যে কি চাই, মানে কি বের করতে বলছে আমাদেরকে যেটা বের করতে বলছে সেটা হলো স্যার যে আমি এই ধারাটার মানে যোগফল নির্ণয় করতে বলছে বা সমষ্টি নির্ণয় করতে বলছে। তাহলে বুঝলাম কিভাবে যে সমষ্টির, কারণ এখানে ভাষাগত কোনো উল্লেখ করে কিন্তু বলে না যে কি বের করতে হবে। এখানে দেখো 29, 25, 21, পরবর্তী পদটা 17, 13 এভাবে ক্রমান্বয়ে -23 পর্যন্ত গেলে এই সবগুলো পদকে যোগ দিলে টোটাল যোগফলটা কত হবে সেটা আমাদের কাছে তারা এই প্রশ্নের মাধ্যমে জানতে চাইছে। তো চলো আমরা তার আগে আরেকটা জিনিস জানতে হবে এখানে। যেমন দেখো 29, 25, 21, 17, এখন এভাবে কত নাম্বার পদে গিয়ে এই -23 মানে শেষ পদটা -23, তার মানে 29 থেকে শুরু করে -4 ব্যবধানে -23 পর্যন্ত কয়টা পদ আছে আমরা এখনো জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখান থেকে আগে 29 থেকে -4 ব্যবধানে -23 পর্যন্ত পদ কয়টা আগে সেটা বের করে নেওয়া। যদি আমরা এটা বের করে নিতে পারি তাহলে আমরা অবশ্যই আমাদের যে সমান্তর ধারার n পদের সমষ্টি সূত্রটা শিখছিলাম ওই জায়গায় আমরা তত পদের সমষ্টি ফর্মুলাটাতে বসা দিলেই উত্তরটা চলে আসবে, মানে কাজটা চলে আসবে। তো আমরা একটু ভাষায় উপস্থাপন করি এটাকে। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ আমরা প্রকাশ করছিলাম a দ্বারা, প্রথম পদকে a দ্বারা। তাহলে a এর মান কত স্যার? ফার্স্ট টার্মটা হচ্ছে আমার 29। সাধারণ অন্তর প্রকাশ করি আমরা b দ্বারা। পার্থক্য বের করার নিয়মটা ছিল স্যার যে কোনো পদ থেকে তার পূর্বের পদ মাইনাস করা। তাহলে আমি এখানে 25 29 লিখতেও পারি, 21 25 লিখতেও পারি, আমার ইচ্ছা, বা তোমরা তোমাদের মতো লিখে নিতে পারবা। তাহলে আমরা লিখব 25 29। তাহলে দেখা গেল হিসাব করে এর উত্তর পাওয়া যাচ্ছে -4। তার মানে এই ধারাটার মধ্যে পার্থক্যটা ছিল -4 ব্যবধান, মানে -4 দিয়ে আমরা করে এগিয়ে গিয়ে -23 পর্যন্ত যাবে। তো এখানে দেখো এই যে এখানে একটা জিনিস একটু আমার গোল মার্ক করা অংশটা খেয়াল করবা সবাই। এখানে লেখা আছে -23, তার মানে 29 থেকে শুরু হয়ে -4 ব্যবধানে -23 পর্যন্ত গিয়ে আমাদের স্টপ। তাহলে বুঝতে পারতেছি এটা শেষ পদ। তো শেষ পদ মানে এতম পদ, এই কথাটা আমরা আগের পূর্বের ক্লাসগুলোতে বলছিলাম একবার। তো আমি একটু লিখে নিতে চাই, দেওয়া আছে
আমার এই দেওয়া আছে লেখার আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম। দেওয়া আছে ধারাটির n তম পদ -23। তো আমরা যদি এখন পদ সংখ্যাটা জানতে পারি মানে n, তাহলে তো বলতে পারবো যে এততম পদটা -23। তো যেহেতু n তম পদ -23 লিখছি, তো n তম পদে তো আমরা একটা সূত্র শিখছিলাম। তো আমরা এই কথাটা একটু ভাষায় লিখে দিই যে আমরা জানি সমান্তর ধারার n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইনটু d। এটা আমরা সমান্তর ধারার n তম পদ ফর্মুলা হিসেবে শিখছিলাম। তো এটা এই কাজটা অবশ্যই তোমরা আগের অঙ্কগুলো তো পাইছো। এই কাজের ধারণাটা কিভাবে ওই 6 নম্বর 7 নম্বর অঙ্ক আমরা যখন সলভ করি তখন এই কাজটা পাইছেন। তো এখানে একটা দেখো কি পাইছিলাম স্যার, যে এটা n তম পদের মান, আমার এটাও কিন্তু আমার n তম পদের মান। তাহলে আমি অবশ্যই আমরা শর্ত সাজিয়ে লিখতে পারি যে এটা সমান এটা। তো চলো এটা লিখে নিই, আমার সাথে সাথে তোমরা বোঝার পাশাপাশি এগুলো লিখে ফেলবা। আচ্ছা আমি আপাতত এখানেই করে ফেলি। তাহলে দেখো, যদি শর্ত আকারে সাজাতে চাই তাহলে লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইনটু d ইকুয়াল হলো -23। তাহলে দেখো আমি a এর মান পাইছি কত স্যার, 29 প্লাস n মাইনাস 1 ইনটু d, d এর মানটা হলো আমার -4 ইকুয়াল টু -23। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার এই সেকেন্ড লাইনে মান বসানোর বিষয়টা একটু খেয়াল করো, একটু কথাটা ভালো করে শুনবে। আমি a এর মান d এর মান বসালাম, বসা থেকে d এর মানটা মাইনাস ফিগারে ছিল। তো d এর মান যখনই মাইনাস ফিগারে আসবে, তোমরা অবশ্যই অনেক স্টুডেন্টরা অঙ্ক করতে গিয়ে এই জায়গায় ব্র্যাকেটটা, এই যে মাইনাস করে ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করলাম, এই ব্র্যাকেটটা অনেক স্টুডেন্টরা ভুল করে দেয় না, অথবা মনোযোগের ভুলে দেওয়া হয়। তো এটা যদি না দিয়ে থাকো তাহলে দেখা গেছে তোমাদের পুরো অঙ্কটাই ভুল হবে। তো দয়া করে এই বিষয়টা একটু খেয়াল করে কাজটা করে দিতে হবে। আচ্ছা এবার 29, এবার -4 দ্বারা প্লাস মাইনাস মাইনাস 4 দ্বারা n কে গুণ করতে 4n, মানে -4 এর সাথে এটা গুণের সম্পর্ক। তো মাইনাস মাইনাস প্লাস 4 একে 4 ইকুয়াল -23। তারপরে লাইনে গেলাম, দেখো 29 আর 4 কত, 33। তাহলে আমি লিখব 33 4n ইকুয়াল -23। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে n বের করে নেওয়া। আমি আমার বোর্ডের বাকি অংশটুকু মুছে ফেলতে চাই। আমার মনে হয় আমার শিক্ষার্থীরা বাকি অংশটা পুরোটা লিখে ফেলছো। তো আমি এটা মুছে দিই। তারপর স্যার -4n ইকুয়াল -23 প্লাস এর পাশে যাওয়াতে -33। তাহলে -4n ইকুয়াল -56 বা -4n সরি -4n -50 ছিল। আমার n এর মান যদি বের করার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আমি অপর পাশে যদি -1 দ্বারা গুণ দেই তাহলে এটা হবে 4n আর এটা হবে 56। আমরা বোঝার সুবিধার্থে বা মনে রাখার জন্য একটা সাইন নোট ইউজ করতে পারি যে -1 দ্বারা গুণ, মানে উভয় পাশে -1 দ্বারা গুণ করলাম। এই কথাটা আমরা নোটে লিখে রেখে তোমাদের বোঝার সুবিধা, মাইনাস মাইনাস গুণ করে দেব, উভয় পাশে প্লাস হয়ে গেল। এবার যদি n বের করতে চাও তো 4 দ্বারা উভয় পাশে ভাগ হবে। তাহলে 56 কে যদি 4 দ্বারা ভাগ দেই ডেফিনেটলি আমরা পাচ্ছি 14। তাহলে n = 14 পেলাম। স্টুডেন্টসরা একটু খেয়াল করো, আমরা অঙ্কটার মধ্যে স্যার শুরুতেই বলে আসছিলাম যে আগে যদি আমি জানতে পারি যে কয়টা পদ আছে ততটা পদের সমষ্টি বের করতে পারবো, আমার জন্য সুবিধা হবে। তো আমি যেহেতু এখন বুঝতে পারছি যে n এর মান 14, তার মানে পদ সংখ্যা 14টা,
তাহলে আমি যে n পদের সমষ্টি সূত্রটা শিখছিলাম ওই জায়গায় যদি 14টা পদের সমষ্টি আমি n এর মানটা জানা থাকার কারণে আমার কাজটা কি হচ্ছে মানে বসানোটা সহজ হয়ে গেল। তো এবার একটু লিখবো আবার আমরা সবাই। তো বোর্ডের এই অংশগুলো মুছে ফেলি, তোমরা সবাই মুছে নিও। লেখো সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি Sn n/2 2a plus n minus 1 into d। দেখো আমার সমষ্টি নির্ণয়ের সূত্র ছিল এটা, সমান্তরাল প্রথম n সংখ্যক পদের সমষ্টি মানে Sn = n/2 into 2a plus n minus 1 into d। তাহলে আমি কয় পদের সমষ্টি বের করব? পদ কয়টা? 14টা। তাহলে আমি n বরাবর 14টা লিখব, তাহলে আমি বাকিগুলো ডট দিয়ে দিই। সুতরাং সমান্তর ধারার প্রথম n বরাবর 14, তার মানে 14টি পদের সমষ্টি S14, তার মানে যেখানে n সেখানে 14, 14/2। আমাদের কাছে কিন্তু a এর মান b এর মান ছিল, তো a এর মান ছিল স্যার 29 প্লাস n minus 1 ইনটু এটা মান তো 14, তাহলে আমি 14 লিখব। 14 minus 1 ইনটু d, d এর মান হচ্ছে আমার -4, এখানেও আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। আমি n a d তিনটা প্রতীকের মানই বসা দিলাম। তাহলে 14 কে যখন 2 দ্বারা ভাগ দিলাম উত্তর পাচ্ছেন 7 ইনটু 29 দুগুণে কত? 58। আচ্ছা এখানে একটু খেয়াল করুন স্যার, আমরা এখানে বিয়োগফলটা দেখতে পাচ্ছি 13, আর এখানে প্লাস আর মাইনাস গুণ দেওয়াতে প্লাস মাইনাস কি হচ্ছে? মাইনাস। তো 13 আর 4 যখন গুণ দিলাম এটা হলো 52। ঠিক আছে, আশা করি তোমরা এই জায়গাটা লিখে নিয়েছো সবাই। এবার এটা মুছে ফেলি। আবার দেখো 7 ইনটু 58 থেকে 52 বাদ দিলাম, আমরা পেলাম 6। এই 6 আর 7 যখন গুণ দেব পেলাম কত? 42। তার মানে এই ধারাটার যোগফল, তার মানে একটু খেয়াল করো উত্তর আমাদের চলে আসছে। আমাদেরকে প্রথমে বলছিল 29 প্লাস 25 প্লাস 21 প্লাস ডট ডট মাইনাস 23, অর্থাৎ তাদের সমষ্টি মানে 29 থেকে শুরু করে -4 ব্যবধানে -23 পর্যন্ত যদি যাই, অর্থাৎ এরকম 14টা পদকে যোগ দিলে আমরা কত পাবো? আমরা পাবো কত? 42। তো লাস্ট লিখে দেব, অতএব ধারাটির সমষ্টি ইকুয়াল 42। এই হলো আমাদের এই অঙ্কটার সলিউশন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার এই অঙ্কটা ভালো করে বুঝেছো। আমরা এই 12 নম্বর অঙ্ক যারা বুঝতে পারছি, আমরা অবশ্যই এই অঙ্কটার প্রত্যেকটা লাইন যদি ভালো করে বুঝে থাকি, আমরা 11 নম্বর অঙ্ক এবং এই ধরনের যত প্রকারের ডিজিট চেঞ্জ করা অঙ্ক পাবো, মানে এই পদ্ধতির সবগুলো অঙ্ক আমাদের পক্ষে করে ফেলা সম্ভব। তো আমি পূর্ণাঙ্গ বিশ্বাস রাখি যে আমার স্টুডেন্টরা যদি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস বাসায় করো এবং মনোযোগ দিয়ে যদি ক্লাস দেখে থাকো এবং খাতায় যদি লিখে থাকো, তাহলে অবশ্যই আমার এই ক্লাস থেকে তোমাদের ভালো কিছু পাওয়া যাবে। আমি আজকে পরবর্তী যে অঙ্কটাতে যাচ্ছি সেটা হলো 15 নম্বর। আমরা এবার 15 নম্বর অঙ্কের সমাধানে যাব। তো চলো 15 নম্বর অঙ্কটা সমাধান করব। পনেরো নম্বরে স্যার বলা আছে, এখানেও একটা ধারা দিছে তারা। এই ধারাটা দিয়ে বলছে যে 9 + 7 + 5 +
ধারাটির n সংখ্যক পদ, আমি একটু ধারাটা লিখে নিই। 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ডট। ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 254, সরি মাইনাস 144, মাইনাস 144, এটা ছিল। তো প্রথম অ্যান্সার হচ্ছে মাইনাস 144। আমরা এই কথাটা প্রশ্ন ছিল আর কি, যে 9 যোগ 7 যোগ 5 এভাবে এই ধারাটার প্রথম n সংখ্যক পদ যোগ দিলে যোগফল বলছে মাইনাস 144, তাহলে বলছে n এর মান নির্ণয় করো। এখানে এই প্রশ্নটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে 9 প্লাস 7 প্লাস 5 প্লাস ডট ধারাটির কতটি পদের সমষ্টি বা কয়টি পদের সমষ্টি মাইনাস 144 তা নির্ণয় করো। অথবা ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144 হলে পদ সংখ্যা নির্ণয় করো। তো আমরা ভাষায় একটু লিখে নিই। প্রদত্ত ধারাটি একটি সমান্তর ধারা যার প্রথম পদ কি দ্বারা প্রকাশ করা হবে? a দ্বারা। তাহলে আমরা a এর মান পাইছি কত স্যার? 9। এই যে 9 প্রথম পদ। একই পদ্ধতিতে আগের অঙ্কতে আমরা কাজ করে আসছি। সাধারণত বের করব। সাধারণত বের করা হবে প্রকাশ হবে d দ্বারা। তো d এর মান বের করার নিয়ম হলো যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ। তাহলে 7 - 9 লিখব। কত হবে স্যার? -2। আমরা একটু লিখে নেব। দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144। এই কথাটা আমরা প্রশ্নে কিন্তু ছিল, যে উপরে লেখা আছে। তাহলে লিখছে এখানে যে দেওয়া আছে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল মাইনাস 144। আচ্ছা স্যার, যেহেতু n সংখ্যক পদের যোগফল দিয়ে মান দেওয়া আছে, তো আমরা তো n সংখ্যক পদের যোগফল দিয়ে একটা সূত্র পাইছি। তো n সংখ্যক পদের যোগফল দিয়ে যে সূত্রটি পাইছি, আমরা ওই সূত্রটাকে লিখব। আমরা জানি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের যোগফল সূত্র ছিল স্যার Sn equal n/2 into 2a plus n minus 1 into d। দেখো n সংখ্যক পদের যোগফল মান দেওয়া ছিল। তো n সংখ্যক পদের যোগফল কিন্তু আমরা ফর্মুলা হিসেবেও জানি। তো একটু আগে ওই পূর্বের অঙ্কটার মতো যদি আমরা কাজটা করি, এখানে তো শর্ত সাজানো যায়। কেন? কারণ এটা n সংখ্যক পদের যোগফল, এটাও আমার n সংখ্যক পদের যোগফল। তাহলে আমি কি করতে পারি? শর্ততে চলে যেতে পারি। তো শর্ততে চলে গেলে বোর্ডের উপরে অংশটা মুছে দেব। একটু খেয়াল করো। এইটাও মুছে দিলি, সেগুলো লিখে নিছো। দেখো শর্ত সাজাতে গেলে প্রশ্ন মতে n/2 2a plus n minus 1 into d equal minus 144। একটু দেখো এখানে এটা n পদের যোগফল, এটাও n সংখ্যক যোগফল। তো শর্ত সাজানোর পরে এবার আমার তিনটা প্রতীক ছিল। তিনটা প্রতীকের মধ্যে একটা n, একটা a আর একটা d। তো a আর d এর মান আছে, নাই কোনটা? n নাই। তো n থাক জায়গায়। তো 2a এর মান তো 9,
প্লাস n এর মান নাই, n থাকবে, n আমরা বের করব, ইনটু t, t এর মানটা আমরা কত পাইছিলাম স্যার? -2 ছিল, t এর মান ছিল আমাদের -2, যেহেতু মাইনাস তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বসালাম, আর -144 এর জায়গায় -144 থাকুক। এবার বাকিটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন, সাধারণ যে ক্যালকুলেশন আমরা করে থাকি অঙ্কের সময়, অঙ্ক করার সময় সেই কাজটি আমরা করব। এবার নিচের অংশটা বুঝতে বসে গেলি, আমার বিশ্বাস তোমরা লিখে নিছো। এবার দেখো n/2, এখানে 9 দুগুণে কত? 18। দেখো -2 এর সাথে এটা n-1 এর গুণ দেব, -2 দ্বারা যখন গুণ দিতে যাবে প্লাসে মাইনাসে মাইনাস, 2 দ্বারা n কে গুণ দেওয়াতে -2n, আবার মাইনাসে মাইনাসে প্লাস, 2 একে 2 ইকুয়াল কত? -144। এবার n/2, 18 আর 2 যোগ করাতে হচ্ছে 20, তাহলে 20 - 12 ইকুয়াল কত? -140। এই যুগগুলোর কাছে সবাই পারবা। আবার n/2, 20 - 12, এখন এর ভিতরে যদি 2 কমন নিই, খুব সুন্দরভাবে লিখতে পারি 10 - n। এই দেখো, মানে আমি এই 20 - 12 লেখার ভিতরে 2 কমন নিই, 2 দ্বারা 20 কে ভাগ দিলে 10, 2 দ্বারা 20 ভাগ দিলে 2 কাটা গিয়ে কত? n। আর ডান পাশে যে ছিল সে থাকবে, -144 ছিল, এটা থাকবে। এবার একটু খেয়াল করি, কমন নেওয়ার পরে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তো এই 2 2 যদি কাটা যায় তাহলে থাকে কি? n এর সাথে tan - n এর গুণের একটা সম্পর্ক থাকে। 2 2 কাটার পরে n এর সাথে কি হয়? tan - n এর একটা গুণের সম্পর্ক থাকে। তো গুণের সম্পর্ক তাহলে গুণটা করি, তাহলে দেখো গুণ দিলে n দ্বারা যখন tan এর গুণ দিবা, n দ্বারা tan কে গুণ দিলে tan n, মাইনাস n দ্বারা n কে গুণ দিলে n n গুণ দিতে দেওয়াতে n স্কয়ার, আর এই ডান পাশে যে মাইনাস ছিল সে যদি বামে চলে আসে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেল, ডান পাশ 0। আশা করি তোমরা বুঝছো এবং লিখে নিচ্ছ। এবার আমি এই জায়গাটা মুছে ফেলি, মানে আমি এদিকে ক্যালকুলেশন সুবিধার জন্য জায়গা মুছে দিলাম। তাহলে দেখো স্যার, এবার একটু সাজালে মিডল টার্ম মাধ্যমে উৎপাদক করার জন্য, তাহলে -n স্কয়ার প্লাস tan n প্লাস 144 ইকুয়াল 0। এবার আমি সমীকরণটার উভয় পাশে -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ দিলে দ্বিঘাত রাশিটার সামনে যে মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ প্রত্যেকটা পদে চিহ্ন বদলাবে, তাহলে মাইনাস মাইনাসে গুণ দিলে অর্থাৎ প্রতিটা পদে চিহ্ন চেঞ্জ হবে। তাহলে n স্কয়ার, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে, যেটা প্লাস ছিল সেটা মাইনাস হবে, তাহলে কত? 144 ইকুয়াল 0। তুমি সাইন দিয়ে রাখতে পারো, বোঝার জন্য দিয়ে রাখবা, আর দিলে ভালো, -1 দ্বারা গুণ, এই কাজটা করো। এবার এর পরের লাইনে যদি কাজে যাই, মিডল টার্মে কাজ করব, তো 144 আর এখানে n স্কয়ারের সহগটা 1, তাহলে 144 দ্বারা একে গুণ দিলে 144 কে আমরা এমনভাবে উৎপাদক করব যাতে জোড়া ভাঙাবো, যাতে মাঝখানে আমাদের tan আসে। তো আমরা 18 আর 8 যদি গুণ করি, 18 আর 8 গুণ দিলে 144, তাহলে আমরা এখানে নিশ্চয়ই লিখতে পারি -18 প্লাস 8। তাহলে আমি এবার এই জায়গাগুলো মুছে ফেলবো। তাহলে n স্কয়ার -18n প্লাস 8n মাইনাস 144 ইকুয়াল 0। এই যে মিডল টার্মের মাধ্যমে কাজটা করে নিলাম। এবার আমরা কমনে যাব, n কমন নিলে থাকে n - 18 প্লাস 8 কমন নিলে থাকে n - 18 ইকুয়াল টু কত? 0। এবার এই দুইটার ভিতরে আবার এই দুইটা পদের ভিতরে n - 18 টা আমরা কমন টার্ম হিসেবে নিতে পারি, তাহলে n - 18 আর থেকে যাচ্ছে আমার n প্লাস 8 ইকুয়াল কত? 0। তো আমরা সবাই একটা জিনিস জানি যে, একটু দেখো,
এখানে এটা একটা উৎপাদক, এটা একটা উৎপাদক, তো দুইটা উৎপাদকের গুণফল, দুইটা উৎপাদকের গুণফল যদি শূন্যের সমান হয় তখন তারা প্রত্যেকে কি হয়, আলাদা আলাদা ভাবে শূন্য হয়। তো প্রত্যেকে যদি আলাদা ভাবে শূন্য, তার মানে কি একবার এই উৎপাদকটা সমান শূন্য, একবার এটা সমান শূন্য। তো একটু উপস্থাপন করি আমরা খাতায় লিখে, হয় n - 18 = 0, তাহলে অবশ্যই আমরা নির্দ্বিধায় এখানে লিখতে পারি n = 18, মানে এটা সমান 0 হাতে n এর মান পেয়ে গেলাম, সুন্দর একটা মান পেলাম 18। এবার আরেকটা লিখবো অথবা দিয়ে, আরেকটা আছে আমাদের কাছে উৎপাদক, ওটা হলো আমাদের n + 8 = 0। সুতরাং এখান থেকে যদি তুমি n বের করতে চাও তাহলে এই +8টা ডান পাশে যাওয়াতে হবে -8। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাচ্ছে n এর মান নির্ণয় করতে বলছিল, আমরা n এর মান কিন্তু পাইছি, তার মানে পদ সংখ্যা পেয়ে গেলাম। এখানে একটা জিনিস দেখো, আমরা শুরুতেই জানি স্মল n প্রতীকটা দ্বারা আমরা পদ সংখ্যাকে প্রকাশ করে থাকি বা প্রকাশ করি। তো n এর মান এক জায়গায় আসছে +18 আর এটা আসছে -8। তো পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না বলে আমরা -8 যে মানটা আসছে সেই মানটাকে আমরা কি করব, অ্যাকসেপ্ট করব না। তাহলে কি করব, এটা গ্রহণযোগ্য নয়, কারণ পদ সংখ্যা কখনো কি হয় না, ঋণাত্মক হয়। তো আমরা এটার পাশে যেটা ঋণাত্মক মান আসছে, পদ সংখ্যা যে ঋণাত্মক মান শো করলো সেটাকে পাশে একটু লিখে দেব, যা গ্রহণযোগ্য নয়। মানে কোনটা লিখছি, যে n এর মান -8 যা গ্রহণযোগ্য নয়, এটা এটার পাশে লিখে রাখতে অবশ্যই চাইলে এখানে ব্রেকেট করে রাখতে পারো। এই তাহলে বোঝা দিলাম যে n এর মান দুইটা আসছে, কিন্তু একটা প্লাসের একটা মাইনাসের। তো মাইনাসের মান যেটা আসছে সেটা গ্রহণযোগ্য না, কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এজন্য গ্রহণযোগ্য না। তাহলে আমরা যেহেতু n এর মান নির্ণয় করতে বলছিলাম, তো লিখে দেব সুতরাং নির্ণয় মান n = কত, 18। তাহলে আমাদের বলছিল অর্থাৎ 9 + 7 + 5 + ডট ধারাটির n পদের যোগফল যদি -44, তাহলে n এর মান কত। তার মানে বুঝতে পারলাম যে 9 + 7 + 5 এভাবে এরকম 18টা পদ যদি আমরা যোগ করি তখন কি আমরা যোগফলটা -144 পাবো। এটাই অর্থাৎ এখানে অর্থাৎ কয়টা পদের যোগফল -144 সেটা বের করতে বলছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাস যদি তোমরা মনোযোগ দিয়ে শুনে থাকো বা দেখে থাকো, আমি বিশ্বাস করি যে এই 15 নম্বরের মাধ্যমে 16 নম্বর পরিপূর্ণভাবে শেষ হবে এবং 12 নম্বরের মাধ্যমে 11 নম্বর পরিপূর্ণভাবে শেষ হবে। তাহলে আমার প্রথমেই তোমাদেরকে আমি কাজ দিয়ে দিচ্ছি এসডব্লিউ হিসেবে। এসডব্লিউ হিসেবে থাকবে তোমাদের 11, 12, 15, 16 অঙ্ক করালাম দুইটা, বাড়ি কাজ হিসেবে 4টা দিলাম। এটার কারণ হচ্ছে স্যার এগুলা একই অঙ্ক, অর্থাৎ 12 নম্বর পারবো 11 হবে, 15 নম্বর পারবো 16 হবে। তো আমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখে আমাদের এই বাড়ির কাজগুলো সুন্দরভাবে করে পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে রাখবো এবং স্যারকে দেখাবো। তো ঠিক আছে, আজকে আমরা ক্লাসের এখান থেকে বিদায় নেব। তোমরা সবাই বাসায় থাকবা এবং করোনাকালীন সময়ের যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার কথা বলা হয়েছে, তোমরা তোমাদের পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবা এবং বাসায় নামাজ পড়া থেকে শুরু করে অর্থাৎ প্রার্থনা করে সকল মানুষের জন্য, অর্থাৎ পৃথিবীব্যাপী যেহেতু আমাদের এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, তাহলে আমরা সবাই ঘরে বসে প্রার্থনার মধ্যে সকল মানুষের জন্য দোয়া করব যাতে আমরা সবাইকে আল্লাহ হেফাজতে রাখেন এবং সবাইকে যেন ভালো থাকেন। তো যাই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখো। পাশাপাশি আমরা যারাই আছি আমাদের পুরো পৃথিবীটা আবার আগের মতো সুন্দর একটা পরিবেশ আমরা সবাই ফিরে পাই সেই প্রার্থনা করি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।